কোনো দুর্নীতি নয়, কোনো অন্ধবিশ্বাস কুসংস্কারের অনুশীলন নয়, পিছিয়ে রাখা মানুষদের জন্য যুগ উপযোগী সংস্কার, কল্যাণকারী গণরাজ্য হিসেবে নেপালকে গড়ে তোলার প্রতিশ্রুতি, ধর্মের নামে হাজার হাজার নিরীহ পশু হত্যা বন্ধ, হাজার বছরের ভেদভাবের অবসান ঘটিয়ে দিয়ে সরকারিভাবে ক্ষমা প্রদর্শন, জাতপাতের ঘৃণাকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলা এবং কল্যাণকারী আধুনিক নেপাল গড়ে তোলা। একেবারে নবনির্মাণের দামামা বাজিয়ে দিলেন নবনির্বাচিত নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ এবং তার মন্ত্রী পরিষদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন শাহ একজন কবি, গায়ক, গণনায়ক, কাঠমান্ডুর যুবা মেয়র এবং জেনজিদের হৃদয়ের সম্রাট। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তিনি যে 100 পয়েন্ট সংস্কারের কথা ঘোষণা করলেন তা কেবল বাগাড়ম্বর নয়, এটি আগামী সাম্যবাদী নেপালের একটা রোড ম্যাপ। নবনির্মাণ এবং সংস্কারের পথে তিনি এবং তার মন্ত্রী পরিষদ এক নতুন ইতিহাস রচনা করলেন। বিশেষ করে তিনি জাত জালিয়াতির এই যে জাতা কলে যে বিশাল সংখ্যক মানুষ যুগ যুগ ধরে বঞ্চিত হয়েছিল, অস্পৃশ্য অচ্ছুত বলে তাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল, সেই মানুষের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইলেন। বিভেদের প্রাচীর একেবারে চুরমার করে নেপাল রাষ্ট্রকে একেবারে একটি সাম্যবাদী রাষ্ট্রের ভিত্তিতে প্রতিষ্ঠা করলেন। প্রধানমন্ত্রীর আসনে বসেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে আগামী 15 দিনের মধ্যেই 100 পয়েন্ট সংস্কারের মধ্যে ঐতিহাসিক ভাবে ভেদভাবের যে আঁতুড়ঘর সহস্র বছর ধরে চলে আসা এই জাতপাত এবং অন্যায়ের বিরুদ্ধে অবহেলিত জাতি সমূহের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবেন এবং এই ভেদভাব সমাজের একেবারে শিকড় থেকে উপড়ে ফেলার পরিকল্পনা গ্রহণ করবেন। এ যে শুধু কথার কথা নয়, এ যে শুধু নির্বাচনী জুমলা নয়, তা ঘোষণাপত্রে পরিষ্কারভাবে উল্লেখ করলেন নবনির্বাচিত নেপালের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ। নেপালে এই 100 পয়েন্ট সংস্কার ঘোষণা করে বলা হয়েছে যে আমরা প্রথাগতভাবে রাষ্ট্রের পক্ষে মেনে নিচ্ছি যে যুগ যুগ ধরে মানুষের উপরে জাতিগত ভেদভাব চালানো হয়েছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে এবং অবহেলিত করে রাখা হয়েছে। এজন্য রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষমা প্রার্থী। এই ক্ষমা প্রার্থনা ন্যায় প্রতিষ্ঠা, সহভাগী পুনর্নির্মাণ এবং ঐতিহাসিক সমন্বয়ের সঙ্গে সম্পৃক্ত। আপনারা হয়তো অনেকে জানেন যে নেপালে ব্রাহ্মণদের প্রতিনিধিত্ব 12% এবং ছেত্রীদের প্রতিনিধিত্ব 16%। এরা জেনেটিক্যালি মঙ্গলয়েড হলেও সামাজিকভাবে এমন ভাবে বর্ণবাদের দ্বারা, এই ব্রাহ্মণ্যবাদের দ্বারা প্রভাবিত যে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠা হলে তার যে সূত্র ধরে সেখানে এই বর্ণবাদ গেড়ে বসে। চীনের প্রভাবে মাওবাদীরা এই রাজতন্ত্র ধ্বংস করলেও বর্ণবাদের পরিবর্তন ঘটাতে পারেনি। নেপালি কংগ্রেস এবং নেপালি কমিউনিস্ট পার্টির মধ্যেও দবদবা চলতে থাকে। তারাই ক্ষমতার জোরে নেপালের সরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য এবং সমস্ত কিছুতে, বিশেষ করে সেনাবাহিনীর উচ্চ পদগুলি দখল করে বসে থাকে। বাড়তে থাকে স্বজন পোষণ এবং স্বৈরাচার, বাড়তে থাকে ধর্মের ভণ্ডামি, নির্বিচারে পশু বলি, কুসংস্কার এবং অন্ধ বিশ্বাসের রমরমা। নেপাল ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি দেশ হওয়া সত্ত্বেও এই যে যারা ক্ষমতায় আছেন তাদের অপদার্থতার কারণে কোনো ধরনের বিকাশ সেখানে ঘটেনি। নেপালের জনসংখ্যা অনুসারে চাষবাসের যথেষ্ট পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও চীন, ভুটান এবং ভারত থেকে আলু, পেঁয়াজ, শাকসবজি আমদানি করতে হয়।
প্রাণ শক্তিতে ভরপুর নেপালি যুবক যুবতীদের যথার্থ কর্মসংস্থান পূর্ণ করতে ব্যর্থ হয়েছে এই পূর্ববর্তী সরকারগুলো। উপরন্তু নেপালের যুব সমাজের মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে তারা সামাজিক মাধ্যমগুলির উপরে একেবারে ব্যান লাগিয়ে বসে। ফলে 2025 সালের 8 এবং 9 সেপ্টেম্বর গোটা নেপাল জুড়ে ছাত্র যুবদের এক গণ অভ্যুত্থান সূচিত হয় এবং দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটে। এই গণ অভ্যুত্থান ঐতিহাসিকভাবে জেনজি অভ্যুত্থান নামে পরিচিত। 2026 সালে সাধারণ নির্বাচনে সিপিএন, ইউএমএল এবং নেপালি কংগ্রেসকে একেবারে দুর্মুষ করে দিয়ে ক্ষমতায় উঠে আসে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হন জেনজিদের হৃদয় সম্রাট বালেন শাহ। আর বালেন শাহ দায়িত্ব নেওয়ার মাত্র 15 দিনের মধ্যেই ঘোষণা করেন এই 100 পয়েন্ট সংস্কার আন্দোলন। মূলত এই 100 পয়েন্ট সংস্কার আন্দোলনের কি নোটস বা এইমস এন্ড অবজেক্টিভস গুলো হচ্ছে যে তারা চাইছে অ্যান্টি করাপশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি। কোন ধরনের দুর্নীতিবাজদের এখানে প্রশ্রয় দেওয়া হবে না। গুড গভর্নেন্স অর্থাৎ কল্যাণকারী একটা দেশ হিসাবে গড়ে তোলার জন্য ভালো সরকার দেওয়া দরকার। ডিজিটাল ফ্রিডম এন্ড কানেক্টিভিটি, যেটা নিয়ে জেনজিদের সব থেকে বেশি ক্ষোভ হয়েছিল যে তাদের মত প্রকাশের স্বাধীনতা ধ্বংস করে দিচ্ছে এই পূর্ববর্তী সরকার। আর সিস্টেমেটিক যে পলিটিক্যাল ব্যবস্থাটা রয়েছে নেপালের, সেই পলিটিক্যাল ব্যবস্থাটাকে সিস্টেমেটিক্যালি তাকে রিফর্ম করা, এবং সব থেকে বড় পদক্ষেপ হচ্ছে যে সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটি। নেপালের সব ধরনের জাতপাতের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সবার মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হচ্ছে নেপালের সব থেকে বড় কাজ। এই সামাজিক ন্যায়ের পথে হেঁটে একেবারে নেপালের ভিআইপি কালচার শেষ করে দিলেন বালেন শাহ এবং তার মন্ত্রী পরিষদ। সমস্ত প্রাইভেট স্কুলগুলোকে বন্ধ করে সরকারি শিক্ষার উপরে গুরুত্ব দিলেন। বিশাল নেপাল জুড়ে বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই দপ্তরে কর্মসংস্থানের জন্য তৈরি করলেন বিশেষ টাস্ক ফোর্স। নেপালকে পরনির্ভর নয়, নেপালকে পরাশ্রয়ে প্রতিপালিত করা নয়, নেপালকে একেবারে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য নিলেন সঠিক পদক্ষেপ। সর্বোপরি ধুয়ে মুছে সাফ করে দিলেন ওই 28% বর্ণবাদীদের দবদবা। বর্ণ ব্যবস্থাকে ভেঙে ফেলে শতাব্দী ধরে যে বঞ্চিত শোষিত অবহেলিত মানুষের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইলেন বালেন শাহ এবং তার মন্ত্রী পরিষদ। দুঃখের বিষয় এই যে কাজটি বালেন শাহ করে দেখালেন, সেটি করার কথা ছিল ভারত সরকারের, কিন্তু অপদার্থতার কারণে ভারত সরকার সেটা করতেই পারেনি। মাত্র 3% ব্রাহ্মণ এবং সব মিলিয়ে 15% মানুষেরাই এখানে সব কিছু দখল করে বসে আছে। 1% ব্যবসায়ীর হাতে চলে গেছে গোটা দেশের 80% সম্পদ। 3% বামুনের চাপে লাগু হয়নি মন্ডল কমিশনের সুপারিশ। স্থগিত করে দেওয়া হয়েছে ইউজিসি বিল। রাষ্ট্রীয়ভাবে এর থেকে বড় অপদার্থতা আর কি হতে পারে? প্রিয় দর্শক, আমরা জানি বালেন্দ্র শাহ ভারতবর্ষে পড়াশুনো করতে এসেছিলেন, কিন্তু পড়াশুনো করতে এসে তিনি রবীন্দ্রনাথের কবিতা পড়েছিলেন কিনা আমরা জানি না। কিন্তু বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবার প্রায় 100 বর্ষ আগে রবীন্দ্রনাথ মানুষকে লাঞ্ছিত করার বিরুদ্ধে, অপমানিত করার বিরুদ্ধে যে কবিতা লিখেছিলেন, যেভাবে এক যুগান্তের কবি হিসাবে অপমানিত মানহারা মানবীর দ্বারে এসে ক্ষমা প্রার্থনা করেছিলেন, তা বাস্তবে করে দেখালেন একালের গায়ক নায়ক কবি এবং গণরাজ্যের রূপকার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রী পরিষদ। এজন্য রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতার হুবহু অনুরণন। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো,
হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাদী।